দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিক্ষুব্ধ জনতারা কিন্তু ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর চালাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে গত বছর ৫ আগস্টের পর এই বাড়িটিকে কিন্তু ভেঙে ফেলা হয়। এরপরে যতটুকু স্থাপনা ছিল এর মধ্যে বেশ কয়েকবার এটার ভাঙচুর করা হয়েছিল। এরপরেই কিন্তু গতকালকে যখন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরটি সারা দেশে ছড়িয়ে পড়ে, এরপরেই কিন্তু রাতেই বিক্ষুব্ধ জনতা এবং ছাত্র জনতারা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং দেশের বিভিন্ন জেলায় কিন্তু রাতে বিক্ষোভ মিছিল করে। এরপরে সকালেই কিন্তু বিক্ষুব্ধ জনতারা ধানমন্ডি ৩২ নম্বরে আসে এবং ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর যে কার্যক্রম সেটি চালিয়ে যাচ্ছে। এর মধ্যে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এবং এর মধ্যে আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা কিন্তু জানিয়েছেন যে ফ্যাসিবাদের যে আস্তানা সেটি কিন্তু তারা রাখবে না এবং ঘুরিয়ে দিবে। এই চিন্তাভাবনা নিয়ে কিন্তু ধানমন্ডি ৩২ নম্বরে তারা এসেছে এবং ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর চালাচ্ছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে গত শুক্রবার নির্বাচনী প্রচারণা করতে গিয়ে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন এবং তিনি ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা এবং একটি সার্জারির পরে কিন্তু তাকে রাজধানী রেফার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। রাজধানী রেফার কেয়ারের ৩ দিন চিকিৎসা নিয়েই কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। এরপরে গতকাল রাত 10:30টার দিকে তার যখন মৃত্যুর খবরটি সারা দেশে ছড়িয়ে পড়ে, এরপরেই কিন্তু যেই বিক্ষুব্ধ জনতা বা যারা তাকে ভালোবাসেন তারাই কিন্তু রাতের মধ্যেই কিন্তু বিক্ষোভ সমাবেশ করেছে এবং অনেক জায়গায় মশাল মিছিলও হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এরপরেই সকাল থেকে আমরা যতটুকু দেখেছি যে ধানমন্ডি ৩২ নম্বরের যে বাড়িটি রয়েছে সেটি যে কিছু অংশ রয়েছে সেই অংশটুকু কিন্তু আবার ভাঙার চেষ্টা করতেছে এবং যারা ভাঙতেছেন এনাদের সাথে কথা হয়েছে এবং তারা যেটা জানিয়েছেন যে ফেসিবাদের যে আস্তানা রয়েছে এবং শেখ হাসিনার যে জায়গা রয়েছে, তারা যে যতটুকু মনে করতেছে যে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছে তারা এই বাড়িটি দেখে যেন পুনরুজ্জীবিত হতে না পারে এবং কোনো ধরনের অনুপ্রেরণা নিতে না পারে, সেজন্যই কিন্তু এই বাড়িটিকে ভেঙে ফেলা হবে। তা আপনারা দেখতে পাচ্ছেন যে বিক্ষুব্ধ জনতা বড় বড় হাতুড় নিয়ে এসেছে এবং সেই হাতুড় দিয়ে কিন্তু একের পর এক ইট খুলে ফেলতেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যে ধানমন্ডি ৩২ নম্বরের যে বিভিন্ন দেয়ালগুলো রয়েছে সেই দেয়ালগুলোতে কিন্তু একের পর এক হাতুড়ি দিয়ে পিটিয়ে কিন্তু ইট খুলে ফেলা হচ্ছে। এবং আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে এই যে ভাঙচুর কার্যক্রম এর মাঝেই কিন্তু মাঝে মাঝেই তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং স্লোগানে মুখরিত করে রাখতেছে। এরপরে আপনাদেরকে যদি পাশের যে বিল্ডিংটা আছে সেটি দেখানোর চেষ্টা করি, সেখানেও কিন্তু ভাঙচুর কার্যক্রম চলতেছে। সেখানে বেশ কয়েকজনকে আমরা দেখতেছি এবং একজন কিন্তু হাতুড় চালিয়ে সেই যেই দেয়ালটি রয়েছে সেই দেয়ালটি তিনি কিন্তু ভাঙার চেষ্টা করতেছেন। দর্শক, এই মুহূর্তে দেখছেন যে ধানমন্ডি ৩২ নম্বর থেকে ৩২ নম্বর যে শেখ হাসিনার বাড়িটি রয়েছে সেই বাড়িটি কিন্তু ভাঙার চেষ্টা হচ্ছে। দর্শক, ধানমন্ডি ৩২ নম্বরের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে ওসমান হাদির মৃত্যুর খবরে কিন্তু যে দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি ৩২ নম্বরের পুরো বাড়িটির চিত্র। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো বাড়িটির প্রায় বিভিন্ন জায়গা ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে ৫ আগস্টের পরেই কিন্তু এই বাড়িটিকে সর্বপ্রথম ভাঙচুর চালানো হয়। এরপরে যতটুকু ছিল গতকাল রাতে যখন ওসমান হাদির মৃত্যুর খবর আসে এরপরেই কিন্তু আজকে সকাল থেকে এই ভাঙচুর কার্যক্রম চালু হয়েছে। আপনাদেরকে যদি একটু সামনের দিকে দেখানোর চেষ্টা করি, যেই ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় কিন্তু অসংখ্য মানুষ রয়েছেন এই বাড়িটি দেখার উদ্দেশ্যে এবং অনেকেই আসছেন, কিন্তু অনেকেই এই ভাঙচুরে অংশগ্রহণ করেছেন, আবার অনেকেই দেখার জন্য এসেছেন। এর মধ্যে রয়েছেন বিভিন্ন গণমাধ্যম কর্মীরা, তারা কিন্তু এই ধানমন্ডি ৩২ নম্বরের যে ভাঙার খবরটি রয়েছে সেই খবরটি কিন্তু সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্যই এই ধানমন্ডি ৩২ নম্বরে এসেছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যম কর্মীর পাশাপাশি যে সাধারণ মানুষরা রয়েছে তারাও কিন্তু এসেছেন। আমরা একটু উপর থেকে দেখানোর চেষ্টা করছি যে অনেকেই কিন্তু এই যে ভাঙা বাড়ির এই দৃশ্যটি ভিডিও করে রাখছেন, রেকর্ড করে রাখছেন। দর্শক, এই মুহূর্তে আমরা একজনের সাথে কথা বলবো এবং তার কাছে জানতে চাইবো এই ধানমন্ডি ৩২ নম্বর সম্পর্কে। ভাই, আপনি ধানমন্ডি ৩২ নম্বরে কেন এসেছেন এবং
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই অবগত আছেন, আমরা একটা সংকটময় পরিস্থিতিতে পার করতেছি। স্বাধীনতার ৫৪ বছর পার হয়ে গেল। বাংলাদেশের যেই লাখো তরুণ, যুবক, বৃদ্ধ যে আশা নিয়ে এই স্বাধীনতার সূর্য স্থাপনের জন্য চেষ্টা করে যাচ্ছে। আসলে আমরা অনেকে ১৯৭১কে স্বাধীনতার বীজ অথবা স্বাধীনতার পূর্ণ মাত্রা মনে করি, কিন্তু সেই ১৯৪৭ থেকে ১৯৫২, ৭১, ৭০ এই যে ধাপে ধাপে বাংলাদেশকে বিভিন্নভাবে পরাজিত শক্তির মাধ্যমে অত্যাচারিত করা হয়েছিল। আমরা বারবার বাঙালি জাতি নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু সর্বশেষ ১৯৭১ সালে আমরা মনে করেছি যে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পাবো। কিন্তু তারপরেও আমরা সেই আমাদের যেই মিত্র রাষ্ট্র বলি ভারতীয় আগ্রাসন থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। ভারত আমাদেরকে চারপাশ থেকে এভাবে জব্দ করে ধরেছে যে আমরা মনে হয় যে ১৯৭১ সালের পূর্বে যেমন ছিলাম তার থেকে আরও কঠিনভাবে আমরা আবদ্ধ হয়ে গেছি। তারপরে আমরা বিভিন্ন সংগ্রাম, যুদ্ধ, বিভিন্নভাবে আন্দোলন করে যাচ্ছি, কিন্তু সর্বশেষ যখন ২০২৪ সালে আমরা যে চূড়ান্ত বিপ্লবের কথা বলেছি, দ্বিতীয় স্বাধীনতার কথা বলেছি, সেখানে আমরা ভাবছিলাম যে আমরা সেখান থেকে নিস্তার পেয়ে যাব, সুন্দর গোছালো স্বাধীন একটা রাষ্ট্র পাবো। কিন্তু বাংলাদেশের যে মূল কনসেপ্টটা গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি, এটার যে একটা জাল, এটার যে অন্তর্নিহিত একটা শক্তি, এটা বাংলাদেশকে এত বিচ্ছিন্নভাবে আঁকড়ে ধরেছে যে বাংলাদেশকে কোনোভাবে বিভিন্ন দেশের আগ্রাসন থেকে, বিভিন্ন মহলের আগ্রাসন থেকে বাংলাদেশকে বের করা যাচ্ছে না। দিন দিন আমরা অনিরাপদ হয়ে যাচ্ছি, দিন দিন অর্থনীতি আমাদের খারাপ হয়ে যাচ্ছে। এজন্য আমরা বাংলাদেশের ঐক্যবদ্ধ জনতা, বাংলাদেশের স্বাধীন সার্বভৌম রক্ষার জন্য, দেশকে স্থিতিশীল করার জন্য সবাই সুন্দরভাবে কাজ করতে হবে। মূলত আমাদের নিজেদেরকে, দেশকে গড়ার জন্য, বাংলাদেশকে রক্ষা করার জন্য এই চিন্তা ভাবনাটা নিজেদের মধ্যে লালন করতে হবে। এবং ধানমন্ডি ৩২ নম্বরের এই বাড়িটি এর আগেও ভাঙা হয়েছে এবং কিছু অংশবিশেষ আছে যেটা আজকে ভাঙা হচ্ছে, এটা নিয়ে আপনি কি বলবেন, কেন ভাঙা হচ্ছে? বাংলাদেশের ইতিহাস এবং প্রেক্ষাপটটা একটা ভিন্ন ধরনের। গত ৫০ বছর আমাদেরকে যেভাবে ন্যারেটিভ, যেভাবে ইতিহাসটা শোনানো হয়েছে, এটার একটা বিচ্ছিন্ন ঘটনা আছে। যে শেখ মুজিবুর রহমানকে বাঙালির জাতির জনক বলা হয়, অথবা বাঙালির যে ১৯৭১ পরবর্তী যে বাংলাদেশের সূর্য, এটার উদয়নের তিনাকে প্রতীক বলা হয়। কিন্তু এর বাহিরেও তিনার একটা উল্লেখযোগ্য একটা স্বৈর শাসন অথবা একটা মনস্তান্ত্রিক একটা বিষয় ছিল, যেটা আমরা ১৯৭১-এর পরবর্তীতে যখন তিনি ২ বছর ৩ বছর না পার হতে তিনি একটা বাকশালী চিন্তাভাবনার নিয়ন্ত্রণ নিয়ে আসেন। পরিবারতন্ত্র, যেখানে গণতন্ত্রের কনসেপ্ট বলে পরিবারতন্ত্র, তিনি পুরো দেশকে কায়েম করার চেষ্টা করেন। পরবর্তীতে তিনি মেজর ডালিম কর্তৃক বিভিন্ন হামলার মাধ্যমে তিনি মৃত্যুবরণ করেন। তার পরবর্তীতে বাংলাদেশ মানুষ গণতান্ত্রিক বিজয়ের জন্য চেষ্টা করেছিল। তার কন্যা পরবর্তীতে শেখ হাসিনা এসে বাংলাদেশকে একটা মানে সুন্দর বাংলাদেশ গড়ার একটা বুলি আওড়াচ্ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনিও ধীরে ধীরে স্বৈর শাসক হয়ে উঠছিলেন। এবং বাংলাদেশের যে মূল স্বাধীনতার যে শক্তি অথবা ৭১-এর যে মূল গল্প, এটাকে দিন দিন আমাদের থেকে ভুলানো হয়েছে। পরবর্তীতে যখন সঠিক ইতিহাসটা এই প্রজন্ম জানতে পারলো, দেখলো যে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, যিনি প্রথম স্বৈরশাসক হিসাবে দেশকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন, তিনি ছিলেন শেখ মুজিব। তার এই রাগ, এই ক্ষোভের জায়গা থেকে যখন পরবর্তীতে শেখ হাসিনা তার বাবার বাড়ি পাহারা দেওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু বারবার একবার তিনি নিজেকে পাহারা দিতে আর পারলেন না। পরবর্তীতে যখন ছাত্র জনতার অভ্যুত্থান ২০২৪ সালের ৫ই আগস্ট বাংলাদেশ স্বাধীন হলো দ্বিতীয়বারের মতো, তার পরক্ষণে যেই দীর্ঘ ৫৪ বছরের রাগ, ক্ষোভ, সেটা একবারে ধানমন্ডি ৩২-এ এসে প্রকাশ পেল। এবং তার এই বাবার বাড়িটি, যেখানে স্বাধীনতার অনেক গুম খুন, বিভিন্ন ইতিহাস এখানে লুকায়িত, সেটা একবারে নির্মূল করা হয়। এবং যতদিন পর্যন্ত এটা পরিপূর্ণ বিচ্ছিন্ন না হবে, আওয়ামী লীগ অথবা স্বৈরশাসকরা যতদিন বাংলাদেশকে বিভিন্নভাবে কলঙ্কিত করতে, এই যে আজকে গতকাল আমার ভাই হাদি মারা গেছেন, এরকম যত ন্যারেটিভ তৈরি হবে, যতভাবে বাংলাদেশের সাধারণ মানুষের উপর ক্ষুব্ধ হবে, এক এক করে আওয়ামী লীগ সহ পেশিবাদের প্রত্যেকটা ঘাঁটি, তাদের একবারে প্রতিটা জায়গা থেকে নিশ্চিহ্ন করা পর্যন্ত বাংলাদেশের সাধারণ মানুষ থামবে না। দর্শক, ধানমন্ডি ৩২ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।